প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর নতুন একটা পর্বেতে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে পরবর্তী অধ্যায় পরবর্তী অংশ আলোচনার জন্য। এর আগের পর্বগুলো ধারাবাহিকভাবে আশা করি তোমরা দেখেছো। আজকে তোমাদের আলোচনা করছি পশ্চিমবঙ্গ সরকারের ইতিহাসের যে পাঠ্যপুস্তক আছে 21 নম্বর পৃষ্ঠায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজদৌল্লার সম্পর্ক, এবং এই সম্পর্কের চূড়ান্ত পরিণতি ছিল 1757 সালের পলাশীর যুদ্ধ। এর আগের ক্লাসে তোমরা জেনেছ যে নবাব আলীবর্দী খান এর কোনো পুত্র সন্তান ছিল না, 3 জন মেয়ে সন্তান ছিল, যার ফলস্বরূপ মানে বসেন আলীবর্দী খানের মৃত্যুর পর। আর এই আলীবর্দীর মৃত্যুর পর নবাব সিরাজদৌল্লার সিংহাসন লাভ বা নবাবী লাভ তার অন্যান্য মাসি এবং রাজসভাসদরা কিন্তু ভালোভাবে মেনে নিতে পারেনি। বিশেষত নবাব আলীবর্দী খানের সেনাপতি মীর জাফর নবাব সিরাজের এই সিংহাসন লাভ কিন্তু একেবারেই মেনে নিতে পারেনি। পাশাপাশি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও নবাবের প্রথম থেকেই সম্পর্ক কিন্তু একেবারেই ভালো ছিল না, এবং নবাবী রীতি অনুসারে নতুন সিংহাসনে নবাব অধিষ্ঠিত হলে অন্যান্য সভাসদরা এবং অন্যান্য যারা নবাবের অধীনস্থ রয়েছে তারা নবাবকে উপঢৌকন প্রেরণ করেন বা উপঢৌকন পৌঁছে দেন। কিন্তু এক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু নবাবকে কোনো উপঢৌকন বা কোনো শুভেচ্ছা বার্তা কিন্তু প্রদান করেনি, যার ফলস্বরূপ নবাব কিন্তু কিছুটা হলেও অসন্তুষ্ট ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর। মতো পরিস্থিতিতে নবাব সিরাজদৌল্লার বাহিনী ইংরেজদের প্রধান বাণিজ্য স্থান কলকাতার কাশিমবাজার আক্রমণ করেন। 1756 সালের 20 জুন নবাব বাহিনী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠি আক্রমণ করে এবং তা দখল করে, এবং কলকাতার নতুন নাম দেন আলীনগর। দাদু আলীবর্দী খানের নাম অনুসারে কলকাতার নতুন নাম দেন আলীনগর। তাহলে এখান থেকে তোমরা প্রশ্ন লিখো, কে কবে কলকাতার নতুন নাম দেন আলীনগর? কে কবে কলকাতার নতুন নাম দেন আলীনগর? উত্তর লেখো, নবাব সিরাজদৌল্লা 1756 সালের 20 জুন কলকাতার নতুন নামকরণ করেন আলীনগর। আর এই আলীনগর নাম দেওয়ার বা কলকাতা দখলের ঘটনায় জনৈক ইংরেজ কর্মচারী হলওয়েল এক মন্তব্য বা একটা বর্ণনা পেশ করেন, যেটা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এইবার আমরা দেখব এই অন্ধকূপ হত্যা কি। এটা টিকা আছে 2 নম্বরের জন্য। অন্ধকূপ হত্যা কি? লিখো, প্রশ্ন লিখো, অন্ধকূপ হত্যা কি? লিখেছো প্রশ্নটা, অন্ধকূপ হত্যা কি? না, এর উত্তরে বলা যায় নবাব সিরাজদৌল্লা যখন ইংরেজদের বাণিজ্যিক কুঠি কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন, এবং সেই সময় বা সেই ঘটনায় জনৈক ইংরেজ কর্মচারী হলওয়েল এর বর্ণনা অনুসারে বা হলওয়েলের বর্ণনা থেকে জানা যায় নবাব একটি ছোট্ট ঘরে, যার আয়তন ছিল 18 ফুট লম্বা এবং 14 ফুট 10 ইঞ্চি চওড়া বা প্রস্থ বিশিষ্ট এরূপ কক্ষে প্রায় 146 জন ইংরেজকে বন্দী করেন, এবং পরের দিন দেখা যায় বেশিরভাগ জন দম বন্ধ হয়ে মারা যায়। যদিও এই ঘটনার সত্যতা নিয়ে যথেষ্ট সন্দিহান আছে। এখান থেকে একটা ছোট প্রশ্ন আছে যে অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? লিখো প্রশ্নটা, অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? উত্তর হবে জনৈক ইংরেজ কর্মচারী হলওয়েল। এবার আলোচনা যেটা বলছিলাম যে এই অন্ধকূপ হত্যার ঐতিহাসিক সত্যতা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান আছে, এবং গণিতিক
যদি তর্কে আমরা আলোচনা করি বা গাণিতিক ব্যাখ্যায় যদি আমরা দেখি, এই প্রসঙ্গে বিখ্যাত ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র অঙ্কের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। তিনি তার অন্ধকূপ হত্যা রহস্য নির্ণয় নামক প্রবন্ধতে উল্লেখ করেছেন, একজন মানুষ যদি 6 ফুট লম্বা এবং দৈর্ঘ্য প্রস্থে যদি 2 ফুট 2 ফুট করে হয়, তাহলে ওই ঘরে সর্বোচ্চ 81 জনের অধিক স্থান সংকুলন করা সম্ভব নয়। তাহলে এখন প্রশ্ন আসছে 146 জনকে আবদ্ধ রাখা হলো কিভাবে? অঙ্কের নিয়মে কিন্তু মিলছে না। তাহলে এখান থেকে পরিস্ফুট বোঝা যাচ্ছে বা পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে এই ঘটনাটাই নবাবের চরিত্রকে কালিমালিপ্ত করার জন্য বা নবাবের গুরুত্বকে হেয় করার জন্য সম্পূর্ণভাবে এটি একটি মিথ্যা প্রচার ছিল। তাহলে বোঝা গেল অন্ধকূপ হত্যা কি? এটা কিন্তু 2 নম্বর প্রশ্ন এসে থাকে। যদিও নবাবের এই ইংরেজদের বাণিজ্যিক কুঠি বা কলকাতা দখল কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ 1757 সালের ফেব্রুয়ারি মাসে আবার পুনরায় কলকাতা দখল করে এই নবাব বাহিনীকে পরাস্ত করে কলকাতা পুনর্দখল করেন এবং এই পরিস্থিতিতে বা এই পুনর্দখল ক্ষেত্রে নবাব বাহিনী পরাজয়ের ফলে নবাবের সঙ্গে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। তাহলে এখান থেকে প্রশ্ন লিখো, কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তরে বলা যেতে পারে বা উত্তরে লেখো 1757 সালের 9 ফেব্রুয়ারি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে সেনাপতি লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজদৌল্লার মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। এবার লেখা প্রশ্ন, এই সন্ধির শর্ত কি ছিল? বা এইভাবে 2 নম্বরের প্রশ্ন হতে পারে, কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়, এই সন্ধির শর্ত কি ছিল? না, কোম্পানি এর শর্ত 1, 2 হিসেবে বলা যায়। 1 নম্বর বলা যায় কোম্পানি কলকাতা দুর্গ এবং নবাবের যে টাকশাল আছে মুর্শিদাবাদে তা কিন্তু ব্যবহার করতে পারবে। আর 2 নম্বরে বলা যেতে পারে বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এই দুটো ছিল আলীনগর সন্ধির শর্ত। এবার আমরা দেখব ভারতের ইতিহাসে তথা বাংলার ইতিহাসে সবচেয়ে নিদারুণ বা বেদনাদায়ক ঘটনা বা যে যুদ্ধের মাধ্যমে বা যে ঘটনার পরবর্তীকালে বাংলার স্বাধীনতার সূর্য অস্তাচল গেছিল, সেই ঘটনা হচ্ছে 1757 সালের পলাশীর যুদ্ধ। তাহলে এর আগে আমরা দেখেছি, তাহলে এখানে প্রশ্ন লিখো, পলাশীর যুদ্ধের কারণ কি ছিল? এটা কিন্তু বড় প্রশ্ন, 3 নম্বরের জন্য বা 4 নম্বরের জন্য কিন্তু এসে থাকে। পলাশীর যুদ্ধের কারণ কি ছিল? না, এরকম পয়েন্ট করে লিখো। ভূমিকার যদি পয়েন্টে করে বলা যায়, 1757 সালের 23শে জুন বাংলার পলাশীর প্রান্তরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজদৌল্লার মধ্যে যে অসম লড়াই সংঘটিত হয়, অসম এই কারণের জন্য বললাম না, এই যুদ্ধ কোনো যুদ্ধরূপী ছিল না, বা এই যুদ্ধে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ প্রায় হয়নি বললেই চলে। অর্থাৎ ষড়যন্ত্রের ফলাফল বা যুদ্ধের ফলাফল ষড়যন্ত্র রূপে আগে থেকেই নির্ধারণ হয়েছিল, যেটা তোমার পরবর্তীকালে আলোচনার মাধ্যমে বুঝতে পারবে। এক্ষেত্রে বলা যায় নবাব সিরাজদৌল্লা যখন সিংহাসনে বসেন, অর্থাৎ তার দাদু আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না, 3 জন কন্যা ছিল এবং তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজদৌল্লা দাদুর মৃত্যুর পরে বাংলার সিংহাসনে উপবেশন করে। আর তার এই উপবেশন বা সিংহাসনে আরোহণ অন্যান্য অনেকদের মতোই তার অন্যান্য 2 মাসির মধ্যেও কিন্তু বা তার 2 মাসে কিন্তু এই বিষয়টাকে মেনে নিতে পারেনি। এবং এর আগে বললাম আলীনগরের ঘটনা বা কলকাতা দখল করে নতুন নাম আলীনগর ইত্যাদি কারণের জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যেও কিন্তু সম্পর্ক যথেষ্ট তিক্তর আকারে ধারণ করেছিল। এবার দেখব পলাশী যুদ্ধের কারণ কি ছিল। 1 নম্বর পয়েন্ট আকারে বলা যেতে পারে
বা 1 নম্বর পয়েন্ট লিখো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষড়যন্ত্র। 1 নম্বর পয়েন্ট লিখো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষড়যন্ত্র। সিরাজদৌল্লা যখন সিংহাসনে বসেন তখন তার মাসি ঘসেটি বেগম এবং শওকত জং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার সেনাপতি নবাবের সেনাপতি মীর জাফর প্রমুখদের মধ্যে একটা ষড়যন্ত্র তৈরি করে বা ষড়যন্ত্র রচনা করে এবং এই ষড়যন্ত্রের অন্যতম প্রধান অংশীদার ছিল জগৎ শেঠরা। তারা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় যে কি করে নবাবকে সিংহাসন থেকে বিচ্যুত করা যায়। তাহলে পলাশী যুদ্ধের অন্যতম কারণ বা প্রধান কারণ হিসেবে বলা যেতে পারে এই ষড়যন্ত্র কেন্দ্রিক। 2 নম্বর পয়েন্ট লেখো দুর্গ সংক্রান্ত বিরোধ। না, বাংলায় ফরাসি এবং ইংরেজ বণিকরা এদেশে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল প্রায় সমসাময়িক সময় এবং তারা ব্যবসার সুবিধার জন্য বিভিন্ন ঘাঁটি ও দুর্গ নির্মাণের জন্য নবাবের কাছে অনুমতি প্রার্থনা করেছিল। কিন্তু নবাব এই সমস্ত বিদেশি বণিকদের বাণিজ্যিক কুঠি বা দুর্গ নির্মাণের কিন্তু অনুমতি দেয়নি। আর নবাবের এই সিদ্ধান্ত ফরাসিরা মেনে নিলেও ইংরেজরা কিন্তু মানেনি। অর্থাৎ নবাবের নির্দেশনামা বা আদেশনামা অমান্য করে তারা কিন্তু সমানে বিভিন্ন দুর্গ এবং বাণিজ্যিক কুঠিগুলো নির্মাণ করে যেতে থাকে। এই সমস্ত ঘটনা যখন নবাবের কানে আসে নবাব কিন্তু ইংরেজদের বিরুদ্ধে যথেষ্ট ক্রুদ্ধ হন এবং যার ফলস্বরূপ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাবের সম্পর্কের যথেষ্ট অবনতি দেখা যায়, যেটি ছিল পলাশী যুদ্ধের অন্যতম কারণ হিসেবে বলা যেতে পারে। 3 নম্বর পয়েন্ট হবে দস্তকের অপব্যবহার। পয়েন্ট লিখো দস্তকের অপব্যবহার। বাংলায় ইংরেজরা ব্যবসা বাণিজ্য করার জন্য যে দস্তক বা বাণিজ্যিক ছাড়পত্র দেওয়া হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসা বাণিজ্য করার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল ইংরেজ কর্মচারীরা নিজস্ব ক্ষেত্রে বা এই দস্তকের অপব্যবহার করে চলেছে। আর এই দস্তক বা বাণিজ্যিক ছাড়পত্র ছিল শুধুমাত্র কোম্পানির ব্যবসা বাণিজ্য করার জন্য, কোনো ব্যক্তিকেন্দ্রিক ক্ষেত্রে নয়। কিন্তু ইংরেজ কর্মচারীরা ব্যক্তিগতভাবে এই দস্তকের অপব্যবহার করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে থাকলে নবাব সেই সমস্ত কর্মচারীদের শাস্তি প্রদান করলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাবের সম্পর্কের বিরোধ দেখা দেয়। 4 নম্বর পয়েন্ট লিখো কৃষ্ণদাস সংক্রান্ত বা কৃষ্ণদাস প্রত্যাবর্তন সংক্রান্ত ঘটনা। কৃষ্ণদাস পয়েন্টটা লেখা যাবে কৃষ্ণদাস প্রত্যাবর্তন সংক্রান্ত ঘটনা। না, এই কৃষ্ণদাস কে ছিল? না, কৃষ্ণদাস ছিল নবাব সিরাজদৌল্লার মাসি ঘসেটি বেগমের অত্যন্ত প্রিয় পাত্র। এই ঘসেটি বেগমের প্রিয় পাত্র দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে আর্থিক তজরুপের বা আর্থিক বিভিন্ন গরমিলের অভিযোগ নবাবের কাছে এসে পৌঁছলে নবাব তার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেন এবং এই পরিপ্রেক্ষিতে রাজবল্লভকে তিনি ডেকে পাঠান। কিন্তু রাজবল্লভ নবাবের নির্দেশনামা অমান্য করে পুত্র কৃষ্ণদাসকে দিয়ে অনেক অর্থ সম্পদ ইত্যাদি তার হাতে দিয়ে কলকাতায় ইংরেজ কুঠিতে বা ইংরেজদের আশ্রয়ে পাঠিয়ে দেন। এই ঘটনায় নবাব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কৃষ্ণদাসকে ফেরানোর জন্য নির্দেশ দেন, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষ্ণদাসকে প্রত্যাবর্তন করতে অস্বীকার করে। এই ঘটনায় নবাব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি যথেষ্ট ক্রুদ্ধ হয়, যা পলাশী যুদ্ধের জন্য একটি অন্যতম কারণ ছিল। 5 নম্বর পয়েন্ট লিখো নবাবের দূতকে অপমান। না, এর আগের পয়েন্টে দেখলাম কৃষ্ণদাসকে প্রত্যাবর্তন সংক্রান্ত বিষয় এবং দুর্গ নির্মাণ ইত্যাদি অন্যান্য অনেক বিষয়ের আলোচনার জন্য নবাব সিরাজদৌল্লা নারায়ণ দাসকে নিজেদের দূত হিসেবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে অর্থাৎ কলকাতায় পাঠান। কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় এই নবাবের দূতকে প্রচণ্ড অপমান করেন এবং সভাস্থল থেকে বিতাড়ন করেন। এই ঘটনায় নবাব কিন্তু যথেষ্ট ক্রুদ্ধ হয়। 6 নম্বর পয়েন্ট বলা যেতে পারে নবাবের প্রতি
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপমান। না কি অপমান? না নবাব যখন সিরাজদৌল্লা যখন সিংহাসনে বসেন তখন ডাচ, ওলন্দাজ, ফরাসি প্রভৃতি বণিক গোষ্ঠী নবাবকে উপঢৌকন এবং শুভেচ্ছা বার্তা প্রদান করলেও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের পক্ষ থেকে কোনো উপঢৌকন নবাবের কাছে প্রেরণ করা হয়নি। এই ঘটনায় নবাব যথেষ্ট অপমান বোধ করেছিলেন। তাহলে এই সমস্ত কারণগুলোর জন্য বা উপরোক্ত কারণগুলোর জন্য বলা যায় 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাবের লড়াই হয়, যা ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। আজ তাহলে এই পর্যন্ত থাক। অন্য আরেকটা ক্লাসে এর পরবর্তী অংশ তোমাদের আলোচনা করা হবে।